মূল বিষয়টা হচ্ছে কি যে ডক্টর ইউনূস তো মানে, যেটা আমি একটু আগে বললাম যে তার শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। একদিকে এনসিপি আর জামায়াত, এবং এই এনসিপি আর জামায়াতকে পেছন থেকে নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে আপনার ওই যে লেংটু সোলেমান বা প্যারিস থেকে সে, বা এই যে খলিল, বা এই ফরহাদ মজার, এই গ্রুপটা, এই গ্রুপের দ্বারা তো তিনি নানাভাবে প্রভাবিত। তো তিনি তারেক রহমানকে কমিটমেন্ট করেন বা যাই করেন, দিন শেষে কিন্তু তাকে এখানে এসে আবার তার এই এনসিপি বা জামায়াত ইসলামী বা তার এই যে খলিলুর রহমান বা এই গ্রুপটা, এদের কথার সম্মুখীন তাকে হতে হচ্ছে। অর্থাৎ তিনি কিন্তু অত্যন্ত দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছেন বারে বারে, যে তিনি জনগণের পক্ষে দাঁড়াবেন, গণতন্ত্রের পক্ষে দাঁড়াবেন, নাকি তিনি এই যে যাদের দ্বারা প্রভাবিত এনসিপি, জামায়াত ইসলামী বা খলিল, ছোটন, এই গ্রুপের দ্বারা যে কথাবার্তাগুলো আসছে ওইটাতে তিনি লিসেন করবেন। অর্থাৎ ডক্টর ইউনূস কিন্তু একটা মানে আমি যেটাকে বলতে চাই যে একটা ফাটা বাঁশের চিপায় তিনি পড়ে গেছেন, যে তিনি এখন কি করবেন আসলে তিনি বুঝে উঠতে পারছেন না। এখন আমি খালি এতটুকুই বলবো টিটো ভাই, যে ডক্টর ইউনূস কিন্তু দিন শেষে একজন ব্যবসায়ী, এবং তার এই গ্রামীণের অনেক স্টেক তার রয়েছে। গ্রামীণ দিন শেষে তার গ্রামীণটাকে তিনি চাইবেন যেন কোনো সমস্যায় না পড়ে। তো এখন এই এনসিপির কথা শুনতে গিয়ে, খলিলের কথা শুনতে গিয়ে তিনি যদি তার গ্রামীণটাকে বিপদে ফেলে দেন, তার ব্যবসাকে বিপদে ফেলে দেন, ক্ষতিগ্রস্ত তিনিই হবেন। তো তিনি কিন্তু এজন্য দিন শেষে আমি এটাই বলবো যে যারা অতি উৎসাহী হয়ে যাচ্ছেন এই খলিল চক্র, বা যারা এই জামায়াত ইসলামী বা এনসিপির লোকজন যারা মনে করছেন যে ডক্টর ইউনূসকে আমরা আমাদের মতো করে চালাবো, শেষ পর্যন্ত কিন্তু ডক্টর ইউনূসকে তারা তাদের মতো করে চালাতে পারবেন না বলে আমি মনে করি। কারণ ওই যে ডক্টর ইউনূস দিন শেষে তো ব্যবসায়ী, তিনি কখনোই চাইবেন না যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল এবং তাদের সমর্থকরা বলুক বয়কট গ্রামীণ, বয়কট গ্রামীণ ফোন বা বয়কট গ্রামীণের প্রোডাক্ট, বা তারা যদি গ্রামীণের বিরুদ্ধে তাদের অবস্থান নেয়, ডক্টর ইউনূসের কিন্তু এই দেশে ব্যবসা করতে সমস্যা হয়ে যাবে। তো সেজন্য ডক্টর ইউনূস কখনোই বিএনপির সাথে বা বিএনপি সমর্থকদের সাথে কনফ্রন্টেশনে যাবেন না। শেষ পর্যন্ত তাকে ওই বিএনপি বা এদের এই একটা বিশাল জনগোষ্ঠীদের সাথে তার একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এ তাকে পৌঁছাতে হবে। তো সেজন্য আমি মনে করি যে ডক্টর ইউনূস কিন্তু, যেটা আমরা মনে করি যে একটা সেফ এক্সিট, ডক্টর ইউনূস তার নিজের সেফ এক্সিটের স্বার্থে হলেও কিন্তু আমি মনে করি যে তিনি শেষ পর্যন্ত গণতন্ত্রের কথা শুনবেন, বিএনপির কথা শুনবেন, এবং দ্রুত নির্বাচনের পক্ষেই যাবেন। আর যদি তা না যান, তাহলে ব্যবসায়ী হিসেবে এটা তার জন্য একটা অত্যন্ত বাজে সিদ্ধান্ত হবে, এবং তার গ্রামীণকে তিনি ঝুঁকির মাঝে ফেলে দিবেন। অনেক ধন্যবাদ থেকে। এবং আমরা এটা শেষ করার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে মানে এত কিছু হলো আমরা দেখলাম, আমরা কিন্তু একটা স্টেটমেন্ট সবাই আশা করছিল, সেই স্টেটমেন্টটা আমরা পেলাম না। সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কবে যাচ্ছেন। এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, বা আপনি কিছু জানেন কিনা? আমি মনে করি যে এই যে তারা যে একটা যৌথ বিবৃতি দিল, এই যৌথ বিবৃতিতে কিন্তু এই বিষয়টা অবশ্যই আসা উচিত ছিল। আপনি বললেন যে তারেক রহমানের সাথে তার একান্তে ঘন্টাখানেক কথা হয়েছে, তো ওই একান্তে কি এই বিষয়টা আসেনি? তারেক রহমান কি তাকে জিজ্ঞেস করেননি যে আমার বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে আপনারা আসলে কোনো প্রতিবন্ধকতা থাকলে সেগুলো উঠিয়ে নেবেন কিনা, বা আমি কবে নাগাদ বাংলাদেশে যেতে পারবো, এই বিষয়ে আপনারা আমাকে ক্লিয়ার কিছু জানান কিনা? এগুলোর কোনো কিছুই কিন্তু আমরা আসলে এই যৌথ বিবৃতিতে দেখলাম না। তো এটা কিন্তু অত্যন্ত হতাশাজনক একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয়েছে। কারণ এটা তো অত্যন্ত দুঃখের একটি বিষয় বা লজ্জার একটি বিষয় যে দেশ স্বাধীন হয়ে গেল, এতদিন হয়ে গেল, কিন্তু এখনো তারেক রহমান তিনি বাংলাদেশে যাওয়ার মতো অবস্থা কিন্তু তৈরি হয়নি, বা এই সরকার তার জন্য ওই অবস্থা তৈরি করতে পারেনি। কারণ তার নিরাপত্তার বিষয়টা তো আসলেই একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ক্ষেত্রে এই সরকারের পক্ষ থেকে আসলে তাকে ওই অ্যাসুরেন্স নিশ্চয়ই দেওয়া হচ্ছে না যে আপনি দেশে আসুন, পরিস্থিতি সব ঠিক আছে, আমরা নিরাপত্তা দেবো। নতুন করে তো আবার মামলা দেখা যাচ্ছে যে শেষ হয়নি, এবং নতুন করে সেই মামলাগুলো আবার সামনের দিকে আসছে। এটাও কি কারণ? এটাই আমি আপনাকে আসলে বলতে চাচ্ছিলাম যে এই যে রাষ্ট্রপক্ষ, তারা যে 21শে আগস্টের যে মামলায় তারেক রহমানের নাম যে ছিল, এখান থেকে তারেক রহমানকে যে খালাস করে দিয়েছিল, এই গ্রেনেড হামলা মামলায় যে তাকে যে খালাস করে দিয়েছিল, এই খালাসের বিপরীতে কিন্তু এখন তারেক রহমানের বিরুদ্ধে, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। তা আপনি একই সাথে একজন ব্যক্তির সাথে আপনি দেখা করতে গেলেন, তার সাথে আলাপ আলোচনা করতে গেলেন, আবার এদিকে আপনার সরকারকে বা রাষ্ট্রপক্ষকে আপনি লেলিয়ে দিলেন যে তোমরা এই যে তাকে খালাস দিয়ে দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে তোমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করো। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি তারেক রহমানকে আইনি যে জটিলতা, হাসিনার আমলে প্রতিহিংসামূলক যে মামলা, এই যে 21শে আগস্টের যে হত্যা মামলা তারেক রহমানকে যে ফাঁসানো হয়েছিল, এবং তারপরে যে তিনি এই মামলায় তিনি খালাস পেয়ে গেলেন,
এখন এই খালাসের রায়ের বিরুদ্ধে আপনারা আপিল করলেন। এটা যদি আওয়ামী লীগ সরকার করতো, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার করতো, আমি মানতাম যে আওয়ামী লীগের আমলে তো বিচার ব্যবস্থা তাদের মতো করে চলতো, তারা তারেক রহমানকে যদি খালাস দিয়েও দেয় কোনো বিচারক, তারা ওই রায়ের বিরুদ্ধে আপিল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন তো আমরা শুনছি যে একটা বৈষম্যবিহীন সরকার, তারা একটা গণতন্ত্রের পক্ষের সরকার, তাদের এই সরকার কি করে রাষ্ট্রপক্ষকে অনুমতি দেয় তারেক রহমানের খালাসের আপিলের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে আপিল করার? তো এটা তো মানে বুঝাই যাচ্ছে যে তারা তারেক রহমানকে আইনি জটিলতার মধ্যে রাখতে চাচ্ছেন, এবং এই জটিলতা থেকে তারা সহসা তাকে বের হতে দেবেন না। অর্থাৎ তারেক রহমানকে এক ধরনের বুঝিয়ে দেয়া যে তুমি আমাদের এই এই বিষয়গুলো যদি না মানো, তুমি যদি আমাদের কথা মতো ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন বা এপ্রিলে বা আমরা যখন দিব ওই শর্ত যদি না মানো, তাহলে কিন্তু এই মামলাগুলোকে আমরা অ্যাক্টিভেট করব, আবার নতুন করে রিঅ্যাক্টিভেট করব, এবং এই মামলা দিয়ে তোমার বিরুদ্ধে কিন্তু রায় দিব, রায় দিয়ে কিন্তু তোমাকে আমরা 12টা বাজায় দিব। না, কিন্তু এইটা করে কি আর এই ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে পারবে? পারবে না। বিএনপির মতো এত বড় আমি এখানে ক্ষমতায় থাকার কথা বলছি না, আমি বলছি যে ইটস এ বার্গেনিং চিপ। আপনি তারেক রহমানের সাথে বার্গেনিং করতে যাচ্ছেন, বার্গেনিং করতে গেলে তো আপনার হাতে কিছু কার্ড থাকবে, তারেক রহমানের হাতে কিছু কার্ড আছে, তো উনি তো ওনার কার্ডটা প্লে করবেন। তো ডক্টর ইউনূসের এটা একটা তুরুপের তাস, তিনি প্লে করেছেন যে দেখো তোমার মামলা কিন্তু রাষ্ট্রপক্ষ কিন্তু আবার এটা কিন্তু আপিল করেছে রায়ের বিরুদ্ধে, অতএব তোমাকে কিন্তু তারা চাইলে ঝুলিয়ে দিতে পারে। এটা সাকিব আই ওয়াশও হতে পারে, এটা একটা আই ওয়াশও হতে পারে। কারণ আই ওয়াশ এই জন্য বলছি যে তারেক রহমানের অধিকাংশ মামলার তো খালাস পেয়ে গেছে, এখন এটা যেন প্রশ্ন না ওঠে এই জন্য হয়তো এটি একটি আই ওয়াশ, অর্থাৎ একটি মানে একটা প্রক্রিয়ার মধ্যে এই আবেদনটা করা হয়েছে, এবং এটাও হয়তো নিষ্পত্তি। অবশ্যই আপনি যদি এটাকে ইতিবাচক ভাবে দেখেন তাহলে এটাকে আইওয়াসি বলে আমরা উড়িয়ে দিতে পারি, কিন্তু আমি আসলে কেন ইতিবাচক ভাবে দেখছি না, কারণ এই সরকার কিন্তু দায়িত্বভার গ্রহণের পর থেকে অনেক বিষয় কিন্তু তারা অনেক কুটচালের আশ্রয় নিয়েছে, অনেক বিষয় কিন্তু তারা অনেক ধরনেরই আপনার লোক দেখানো কার্যক্রম করেছে, যে কারণে আসলে আমি কিন্তু আসলে বর্তমানে এই সরকারের এই যে কার্যকলাপগুলো এটাকে আমি আসলে বিশ্বাস করি না, কারণ অনেক ক্ষেত্রেই তারা বিশ্বাস ভঙ্গের মতো কাজ করেছে। অনেক ধন্যবাদ। আমি সবকিছুই মনে করি যে আমাদেরকে একটু কশাসলি একটু অবজার্ভ করা উচিত।